স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনৌভা। ইসরায়েল ইরান সংঘাতে সরাসরি জড়ালো যুক্তরাষ্ট্র। ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন B-2 যুদ্ধ বিমান। নিজ দেশের 3টি স্থাপনায় হামলার কথা নিশ্চিত করলেও পারমাণবিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে ইরান। এই ঘটনায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কথা দিয়েও কথা রাখলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে 2 সপ্তাহ সময়ের কথা বলেছিলেন, কিন্তু সেই কথার একদিনের মাথায় শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কথা জানালেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন যুদ্ধবিমান। এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে হামলার পর স্থানীয় সময় শনিবার রাত 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানের উপর যুক্তরাষ্ট্রের চালানো এ হামলাকে অসাধারণ সামরিক সাফল্য বলে উল্লেখ করে ট্রাম্প। পাশাপাশি জানান, ইসরায়েলের সাথে সমন্বয় করেই এ হামলা চালানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনা এরই মধ্যে ধ্বংস করা হয়েছে। এরপরও ইরান যদি শান্তি না চায় তবে আরো বড় হামলা চালানো হবে। মনে রাখবেন, টার্গেট এখনো বাকি। আমি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করছি যা আগে কখনো কোনো দল করেনি। ইসরায়েলের ভয়াবহ হুমকি মুছে ফেলতে আমরা এরই মধ্যে অনেক দূর এগিয়েছি। এর কিছুক্ষণের মধ্যেই হামলার জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানে হামলা চালানোর এই সিদ্ধান্ত বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের রেকর্ডে থাকবে, বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থাকে অস্বীকার করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে হামলার কথা স্বীকার করেছে ইরান। তবে তেহরান জানিয়েছে, বোমা হামলার আগেই ওই স্থাপনাগুলো থেকে সরিয়ে নেওয়া হয় পারমাণবিক সরঞ্জাম ও তেজস্ক্রিয় উপাদান। এদিকে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের সতর্কতা জারির মধ্যে এবার তেল আবিব সহ 10টি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। আল জাজিরা বলছে, ইরান হামলা চালিয়েছে কারমেল, হাইফা, তেল আবিব সহ উত্তরের উপকূলীয় এলাকাগুলোতে। হামলা চালানো হয় বেন গুরিয়ন বিমানবন্দরেও। আহতদের মধ্যে একজনের শরীরে বোমার শার্পনেলের ক্ষত রয়েছে, আর বাকিদের জন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি জাতীয় জরুরি সেবা সংস্থা। এদিকে এই হামলার পর জনগণকে সতর্ক থাকতে বলেছে স্থানীয় প্রশাসন, পরামর্শ দিয়েছে আশ্রয় কেন্দ্র ব্যবহারের। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার জাতীয় বাজেটের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন বাজেটের অনুমোদন দেয়া হয়। অনেক আলোচনা সমালোচনার পর কালো টাকা সাদা করার সুযোগ বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের সভায়। বদলে যাওয়ার সময়ে জাতীয় সংসদ কার্যকর নেই, তাই 2রা জুন গণমাধ্যমে 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। নতুন বাজেটে এনবিআরকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 4,99,000 কোটি। বাজেট ঘাটতি ধরা হয় জিডিপির 3.6% আর 5.5% প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ঠিক করে অন্তর্বর্তী সরকার। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, আর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে জাপান। ঢাকায় বিএনপি এবং জামায়াতে ইসলামী নেতাদের সাথে আলাদা বৈঠকে এমন প্রত্যাশার কথা বলেছেন দুদেশের রাষ্ট্রদূত। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির অন্যান্য নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসন। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি, শুধু বাংলাদেশের ভিতরে তো না,
বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবারই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। অন্যদিকে রাজধানীর মগবাজারের জামাতে ইসলামের কার্যালয়ে দলের নেতাদের সাথে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শাইতা শিনচি। পরে বৈঠকের বিষয়ে জানান দলের সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ এবং জাপানের শিল্প বাণিজ্য ব্যবসার ক্ষেত্রে উভয়ের সাথে আমরা কিভাবে আরো সমৃদ্ধ হতে পারি, উত্তরোত্তর অগ্রগতি হতে পারে, আমদানি রপ্তানি পণ্যের ব্যাপারে আমরা কি করতে পারি সে বিষয়ে আমাদের মাননীয় প্রেসিডেন্টের সাথে মত বিনিময় করেছেন। বদলে যাওয়া সময়ে বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাবে এমন প্রত্যাশা বিদেশি কূটনীতিকদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। 2014, 2018 এবং 2024 জাতীয় সংসদ নির্বাচনে রকিব, হুদা এবং আলাউল কমিশনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশনার সহ 19 জন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সকালে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলাটি করা হয়। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক জানান, মামলায় এজাহারভুক্ত 19 জনের বাইরে অনেককে আসামি করা হয়েছে। এর আগে সকাল 10টায় নির্বাচন কমিশন অফিসে অভিযোগের একটি কপি জমা দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সালাউদ্দিন খান সহ 3 জন। এরপর তারা শেরে বাংলা নগর থানায় যান। ওই 3 নির্বাচন নিয়ে তদন্তে এরই মধ্যে কমিটি গঠন অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছে। এদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ। বিকেলে আবেদন জমা দেবে জাতীয় নাগরিক পার্টি। সচিবালয়ে বাজেট অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চাই না যে আমরা ভবিষ্যতে ডিফল্টার হই। সেকেন্ড হলো ভবিষ্যতের প্রজন্মের উপর আমরা বিরাট ঋণের বোঝা চাপাতে চাই না। আর থার্ড কনসিডারেশন আমাদের হলো যে একটা ভ্যালু ফর মানি, যে টাকাটা আনবো সেটা ইউটিলাইজ যেন করে। এই 5 টাকা দিয়ে আনবো, 2 টাকা ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তাহলে আপনি ইসে করতে পারবেন না, কি জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটিতে 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলে 4 কোটিতে ইন্ডাস্ট্রিতে লাগাবেন, ডিফল্ট করেন। এটা আমি অনেক জানি, আমার পার্সোনাল অনেক জানাশোনার লোক আছে। বাড়ির পর্দার পেছনে খরচ করেছে 15 লক্ষ টাকা, এটা ব্যাংক থেকে দিয়েছে লোন। ব্যাংক তার পর্দার জন্য লোন দেয় না। যাই হোক, এই ব্যাকগ্রাউন্ডে আমরা যেটা করেছি, বাজেটটা অ্যাপ্রুভ হয়ে গেছে, রিভাইজ বাজেটও অ্যাপ্রুভ হয়েছে। অর্থটা আমি পরে আসছি, ওটা হয়তো কিছুটা আমাদের যেটা করেছি ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবছিলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5-এ এখন নাই, মিডিল এখনও তো 9-এর মধ্যে আছে। তারপরে একটা জিনিস ভালো সুখবর, যে ডেফিসিট কিন্তু ওয়ান অফ দি লোয়েস্ট। আপনি কত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। আমরা ইচ্ছা করে এই জায়গায় বললাম যে মুস্তফা আলী ঋণ করেও পোলাও খাও, ঘি খাও, সেটা আমাদের না। আমরা আর স্বপ্নের পোলাও খেতে চাই না, আমরা মোটে রিয়ালিটি মানে বাস্তব এসে করতে চাই। অতএব সেই প্রেক্ষিতে বাজেটটা অঙ্ক চেঞ্জ হয় নাই, 7,90,000 কোটি টাকা। তার মধ্যে আপনার পরিচালন হলো 5,60,000 কোটি টাকা, আর এডিপি 2,30,000। এডিপির একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছিলাম। সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। এই বৈঠকের মাধ্যমে দলগুলো একটি জায়গায় আসতে পেরেছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আর সংবিধানে মূলনীতি নিয়ে এর আগে আলোচনা হয়নি জানিয়ে ক্ষমতাকে ভারসাম্য করতে আলাপ হচ্ছে বলে জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংসদের উচ্চকক্ষ, রাষ্ট্রের মূলনীতি, নারী প্রতিনিধিত্ব নিয়ে অমীমাংসিত দিকগুলো আলোচনা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করতে পারবে এমন প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে। 3 দল ভিন্ন প্রস্তাব দিয়েছে। অন্যান্য বিষয়ে দ্বিমত নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনার জন্য 2 দিনের সময় নিয়েছে। পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটেছে জানিয়ে তাড়াহুড়া না করে আরও ঐক্য করতে কিছুটা সময় লাগলেও ঐক্যমত্য করতে চায় রাজনৈতিক দলগুলো।
সর্বোচ্চ 10 বছর একজন ব্যক্তি তার জীবৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, এই প্রস্তাব সর্বশেষ এসেছে। ইন দ্য হোল লাইফ টার্ম যে কোনো ব্যক্তি কোনোভাবেই 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, এটা পরবর্তী আলোচনা আছে। কাছাকাছি আসার অনেক সুযোগ তৈরি হয়েছে বলে সেটা আমরা লক্ষ্য করছি। তারপরেও আমি স্মরণ করিয়েছি যে আমাদের আসলে সুনির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে একটু শক্তিশালী করতে, সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনের পক্ষে ট্রাইব্যুনালের খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে 29 জুন আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করা হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রবিবার এই আদেশ দেয়। এর আগে 3রা জুন হাবিবুর রহমান সহ পলাতক 4 অভিযুক্তকে চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা এবং জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রাইব্যুনাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারী বেসরকারি শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড এবং জল কামান ছুড়েছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও সংগঠনে মোর্চা সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ এর উদ্যোগে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় বসার জন্য নির্বাচিত হয়েছিলেন ৮৩,৮৬৫ জন প্রার্থী। ৪ জুন চূড়ান্ত ফল প্রকাশিত হলে তাদের মধ্য থেকে ৬০,৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হন। অনুত্তীর্ণ ২৩,০০০ প্রার্থীর একাংশ সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তাদের উত্তীর্ণ ঘোষণা করে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানান। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।